আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারনেট। বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে ইন্টারনেট থেকে কিন্তু প্রায় একটা বা একের অধিক প্রশ্ন এসে থাকে আমাদের প্রিলিমিনারি এক্সামে। তো ওই বিষয় থেকে কেন্দ্র করে কিন্তু ইন্টারনেট আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাছাড়া আমরা আমাদের যেহেতু দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার বহুল, সেই হিসেবে কিন্তু ইন্টারনেট মানে আমাদের প্রিপারেশন নিতে গিয়ে সিলেবাসের অনেক কিছু আমাদের অলরেডি জানা। বাট তা সত্ত্বেও কিছু টেকনিক্যাল টার্ম আছে যেগুলোর সাথে হয়তো আমরা অনেক সময় পরিচিত না, বা পরিচিত থাকলেও এটার সম্পর্কে আরেকটু ডিটেল জেনে নেওয়া দরকার হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আমি মূলত এই সেগমেন্টে কভার করার চেষ্টা করব। আর যারা আমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, মানে ইঞ্জিনিয়ারিং বা কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের আসলে এই ইন্টারনেট সেগমেন্টটা মোটামুটি বেশ পরিচিত লাগবে এবং খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা না। আর এমনিতে যারা আমাদের নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদেরও আমার মনে হয় যে কিছু বেসিক অ্যাসপেক্ট ছাড়া অন্য জিনিসগুলো যেহেতু আমরা দৈনন্দিন জীবনে রেগুলারলি ব্যবহার করছি, সেগুলো মোটামুটি কভার হয়ে যাবে। আমরা যে ইন্টারনেট সম্পর্কে কথা বলা শুরু করি, প্রথমেই যে জিনিসটা আছে যে আমাদের ইন্টারনেট বলতে আমরা আসলে কি বুঝি। মানে ইন্টারনেট বা অন্তর্জাল যেটাকে আমরা বলে থাকি, তো সেটা ইন জেনারেল আমরা বুঝছি যে অনেকগুলো কম্পিউটারের একটা আরেকটার সাথে যে কানেকশন, সেটা হচ্ছে ইন্টারনেট বা অন্তর্জাল। তো এই যে ওয়ার্ল্ডের সারা বিভিন্ন দেশের বিভিন্ন কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্টেড, এই কানেকশনের মাধ্যমে আসলে কি হচ্ছে, যে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি ইনফরমেশন বা তথ্যের আদান প্রদান হচ্ছে। এই তথ্যের আদান প্রদানটা ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। এই তথ্যের আদান প্রদান তখনই হতে পারছে যখন আমাদের প্রত্যেকটা কম্পিউটার একটা একটার সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত বা কানেক্টেড। তো এই যে সংযুক্তিকে, এটাকে আমার মানে একে অপরের সাথে যে সংযুক্তি, এটাকে বলা হচ্ছে আসলে ইন্টারনেট বা অন্তর্জাল। বোঝা যাচ্ছে যে এই ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক যেটাকে আমরা বলছি, এই ইন্টার কানেক্টেড নেটওয়ার্কের যে সংক্ষিপ্ত রূপ, সেটাই হচ্ছে আমার ইন্টারনেট বা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। এখানে সবচেয়ে মানে লক্ষ্য করার বিষয় একটি, যে এটা হচ্ছে গিয়ে একটা নেটওয়ার্ক যেখানে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কানেক্টেড। তো এই বিশেষ কানেকশন একটা গেটওয়ে বা রাউটারের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে। আর ইন্টারনেটকে মানে আমরা খুবই পপুলারলি যে টার্মটা বলে থাকি, সেটা হচ্ছে নেট। আমরা কিন্তু জেনারেলি ইন্টারনেট বা সংক্ষেপে নেট বলেই আমরা কিন্তু আমাদের ইন্টারনেটকে বুঝিয়ে থাকি। তো ইন্টারনেটের আবিষ্কারের ইতিহাসে যদি আমরা তাকাই, যে ইন্টারনেট আমরা এখন বহুল প্রচারিত, আমাদের দেশের অধিকাংশ মানুষ আসলে ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে ইন্টারনেট চালায় বা ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট চালায়। তো এই ইন্টারনেটের শুরুটা আসলে কবে হয়েছিল? তো আমরা শুরুর দিকে যদি তাকাই, তো দেখতে পাবো যে আমাদের মার্কিন 1960 সালে মার্কিন সামরিক বাহিনী তাদের ডিফেন্সের কাজে, মানে ইন্টারনাল কানেকশন যেন ভালো হয়, এই জন্য তাদের যে গবেষণা সংস্থা বা এআরপিএ যেটাকে বলে, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা আরপা নামেও পরিচিত, এই এজেন্সি প্রথমে তাদের পরীক্ষামূলকভাবে একটা তাদের কিছু বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারের মাধ্যমে একটা যোগাযোগ ব্যবস্থা করে তোলে। সেটা শুধুমাত্র কি ছিল, যে তাদের ওই কয়েকটা নেটওয়ার্ক, সাপোজ এইরকম 4টা 5টা ইউনিভার্সিটি ছিল, তাদের মধ্যে তারা কানেকশনটা পরীক্ষামূলকভাবে চালু করে হচ্ছে কি 1960 সালে। তো তারপরে এটাতে মোটামুটি সাফল্য লাভ করার পরে এটা আসলে তারা আরো ডেভেলপ করার চেষ্টা করে। তো এই জন্য ধারাবাহিকতা দেখা যায় যে 1962 সালে এমআইটি এর জন্য মানে গ্লোবাল নেটওয়ার্ক প্রস্তাব করা হয়, যার ফলে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা ডিআরপা এই গ্লোবাল নেটওয়ার্কের কাজ শুরু করে। এবং আলটিমেটলি 1969 সালে কিন্তু পরীক্ষামূলকভাবে এই ইন্টারনেটের মানে কাজকর্ম বাজারে আসে। তো এই 1969 সালে ডিআরপা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কয়েকটা বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারের মানে যোগাযোগ ব্যবস্থাটা গড়ে তোলে। এখানে উল্লেখযোগ্য যে যেই মানে পদ্ধতিটার মাধ্যমে এই নেটওয়ার্কিং আরপানেট তৈরি করেছিল, সেটা হচ্ছে প্যাকেট সুইচিং পদ্ধতি। তো এই প্যাকেট সুইচিং পদ্ধতি আসলে ইন্টারনেটের ডাটা সুইচিং এর একটা প্রসেস আর কি। যাই হোক, এত বেশি টেকনিক্যাল বিষয় আমরা যাব না। তো এখানে আমরা কয়েকটি ইউনিভার্সিটির নাম দেখছি, যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ইউটা, এই কয়েকটি ইউনিভার্সিটির মধ্যে আসলে মানে এই কানেকশনটা ছিল, বা ডিআরপা যেই নেটওয়ার্কটা তৈরি করেছিল প্রাথমিকভাবে, এই কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু এই নেটওয়ার্কটা প্রাথমিকভাবে শুরু করেছিল, যার মাধ্যমে ইন্টারনেটের পরীক্ষামূলক প্রচারটা আসলে হয়। আর ইন্টারনেট সারা বিশ্বের জন্য ওপেন করা হয় হচ্ছে 1983 সালে। 1983 সালে সারা বিশ্বের জন্য ওপেন করা হয়, এবং এবং যথান্বয়ে মানে ক্রমান্বয়ে কিন্তু ইন্টারনেটের মানে উন্নতি হয় এবং সারা দেশের মানে সারা বিশ্বের বিভিন্ন দেশে এর সংস্পর্শে আসে। তাহলে আমরা এখানে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেলাম, যে ইন্টারনেট আবিষ্কার হয় বা ইন্টারনেট পদ্ধতিটি বাজারে আসে 1969 সালে, এবং সারা বিশ্বের জন্য সেটা ওপেন করে দেওয়া হয় হচ্ছে 1983 সালে। এরপর ইন্টারনেটের কথা বললে আসলে, বা আমরা যখন ইন্টারনেটে ব্রাউজ করি, সবচেয়ে কমন যে টার্মটা আমরা দেখি, সেটা হচ্ছে কি এই আমাদের যে ওয়েব পেজটা আমরা থাকে,
যে আমরা কম্পিউটার বা মোবাইলের যে স্ক্রিনটা থাকে, এখানে কিন্তু একদম উপরে আমরা দেখি সবসময় লেখা থাকে www ডট, তারপরে আমরা একটা কিছু নাম লিখি। তো এই www ডট মানে আসলে কি? এই www ওয়ার্ল্ড ফুল ফর্মটা হচ্ছে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব, ওয়াইড মানে হচ্ছে বিশ্ব জুড়ে, আর ওয়েব মানে অন্তর্জাল বা জাল যেটাকে বলি আমরা। অর্থাৎ সব ওয়ার্ল্ডের সবকিছু যখন আমরা জালের মাধ্যমে কানেক্টেড হয়ে থাকবো, তো ওই সিম্বলিক অর্থে কিন্তু www এই নামটা। যাই হোক, এটা হচ্ছে আসলে মানে আন্তঃসংযোগকৃত একটা তথ্যের ভান্ডার। মানে সকল তথ্যাদি যখন একটা ভান্ডারের মধ্যে সংযুক্ত থাকে, এই প্রসেসটাকে কিন্তু আসলে www বলা হচ্ছে। তো আমরা যখন একটা কিছু অ্যাক্সেস করতে যাচ্ছি ইন্টারনেট থেকে, তো সেখানে আমরা দিচ্ছি কি, এটার একটা অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেসটা আমি কি করতেছি, ওই অ্যাড্রেসে যখন ক্লিক করছি তখন এই পেজটা কিন্তু আমার মানে আমার কম্পিউটার বা মোবাইলের হোমে আসছে। এই যে মানে বিভিন্ন ওয়ে, আমি আমার এখানে বসে আমার একটা ওয়ার্ল্ডের অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো একটা পেজের অ্যাক্সেস করতে পারছি। এই জিনিসটা কিন্তু এই ডাব্লিউর মাধ্যমে কিন্তু অনেকটা সহজ হয়েছিল। মূলত ইন্টারনেটের যে শুরুর দিকে এই ডাব্লিউ ছিল না, কিন্তু এর 1989 সালে মার্চে ইংরেজ পদার্থবিদ টিম বার্নার্স-লি তিনি যখন এই ডাব্লিউ এর প্রস্তাবনা করেন, এরপর থেকে কিন্তু ইন্টারনেটের ব্যবহার অনেকটা মানে জনবান্ধব হয়ে গিয়েছিল, এবং এর ব্যবহার কিন্তু একটা একটা বিপ্লব সাধিত হয়েছিল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে। তো এই ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের যে যুক্ত বা হাইপার টেক্সট ডকুমেন্টগুলো যে মানে প্রক্রিয়া, সেটা কি আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত। এখন এই সংযুক্ত হাইপার টেক্সট বলতে আসলে কি বুঝাচ্ছি? হাইপার টেক্সট মানে হচ্ছে যে আমরা যখন ইন্টারনেটে একটা পেজ দেখতে পাই, তো দেখা যায় যে এখানে আমাদের পেজের মধ্যে কিছু অন্য কালারের বা লিঙ্কড অ্যাড্রেস থাকে। তো আমি ইন্টারনেট একটা পেজে ইনফরমেশন দেখছি, তো এখানে দেখা যায় ওই লিঙ্কে যদি আমি ক্লিক করি, তখন কি হয়, কম্পিউটারে কিন্তু বা আমার ব্রাউজারে কিন্তু আরেকটা ট্যাব ওপেন হয়। তো তখন এই লিঙ্কে ক্লিক করার ফলে দেখা যায় আরেকটা ট্যাব ওপেন হয়। এই যে লিঙ্কড যে প্রসিডিউরটা, মানে একটা পেজে আরেকটা পেজের মানে পথ দেখানোর যে প্রসিডিউরটা, ওটাকে আসলে বলা হচ্ছে যে হাইপার লিঙ্ক। তো এই হাইপার লিঙ্কের মাধ্যমে আসলে একটা পেজ থেকে অন্য একটা পেজে, অন্য একটা পেজ থেকে আরেকটা পেজে, এইভাবে বিস্তৃতি মানে বিভিন্ন ধরনের মানে প্রসিডিউর বা পাথ ফলো করে কিন্তু অনেক ধরনের তথ্য পাওয়া যায়। এই ব্যাপারটাই আসলে হাইপার লিঙ্ক বলা হয়ে থাকে। তো বিসিএস এ আসলে এই ধরনের প্রশ্ন আমরা জানি যে প্রতি বছরই এসে থাকে। তো একটা স্যাম্পল প্রশ্ন যদি আমি এখানে দেখাই যে ইন্টারনেট চালুর বছর কত, তো এখানে 4টা অপশন ছিল, যে 1959, 1965, 1969 এবং 1981। তো এখানে যেটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু আমরা দেখেছি যে 1969 ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। আর আমাদের যদি প্রশ্নটা এরকম ছিল যে ইন্টারনেট কত সালে সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তখন কিন্তু সেটা অ্যান্সার হতো 1983। তো মানে এই বিসিএস এর প্রিভিয়াস এর এই প্রশ্নটা দেখে আমরা কি বুঝছি? আমরা আসলে এই জিনিসটাই মানে এই প্রশ্নের উত্তর তো আমরা পেলামই, কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা জিনিস এখান থেকে শিওর হতে পারি যে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু কত সালে হয়েছিল, বা এই জিনিসটা কত সালে আবিষ্কৃত হয়েছিল, মানে ইন্টারনেট সম্পর্কিত এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে এইভাবে প্রশ্নের টাইপটা দেখে কিন্তু আমার প্রিপারেশনটাও ভ্যারি করতে হবে, যে আমার কোন টাইপের প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে এবং ভবিষ্যতে আসতে পারে। এভাবে টাইপগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু মানে পরীক্ষার প্রিপারেশন অনেকটা ইজি হয়ে যায়। তো এখন আমরা যে একটা কথা বলবো, আসলে ইন্টারনেট কিভাবে কাজ করে। ইন্টারনেট কিভাবে কাজ করে আমরা খুব বেশি মানে টেকনিক্যাল জিনিসে যাব না, বাট আপাতত বেসিক জিনিসটা নিয়ে যদি আমরা কথা বলি, যে ইন্টারনেট মানে হচ্ছে তথ্যের আদান প্রদান। অর্থাৎ এটা যদি হয় আমার মনিটর বা মোবাইল ফোন, এখান থেকে আমি যদি কিছু তথ্যের অ্যাক্সেস করতে চাই, অবশ্যই আমার একটা আধার লাগবে। আধার বলতে কি, এখানে আমরা যেটাকে সার্ভার বলে থাকি ইন্টারনেটের ক্ষেত্রে। তো আমার এই সার্ভার থেকে আমার তথ্যের আদান প্রদান হবে। এখন যে কোনো ধরনের তথ্য আদান প্রদানের জন্য কিন্তু কিছু সার্টেন সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন লাগবে, অর্থাৎ কিছু নিয়মাবলী মেনেই কিন্তু আমার এই তথ্যের আদান প্রদানটা হতে হবে। কেননা একসাথে যদি সারা বিশ্বের লাখ লাখ কোটি কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করছে, তো সেক্ষেত্রে এখানে যদি কোনো পার্টিকুলার সেট অফ মানে রুল না থাকে, তখন কিন্তু হ্যাফাজার্ড এবং কন্ডিশন হয়ে যাবে, জ্যাম লেগে যাবে এবং অকেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য এই ইন্টারনেট সার্ভিসটাকে সচল রাখার জন্য কিছু সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এই রুলস অ্যান্ড রেগুলেশনকে বলা হয় হচ্ছে কি প্রোটোকল। এই প্রোটোকল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারনেট সার্ভিসের জন্য।
তো এই ইন্টারনেট সার্ভিস এই কিছু যে প্রোটোকল হচ্ছে কিছু নিয়মের সমষ্টি। তো এই নিয়মগুলোই হচ্ছে কি আমরা প্রোটোকল বলি। এই প্রোটোকল সাধারণত ইন্টারনেটের জন্য দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি, আর একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা আইপি। তো এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা কি? এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা হচ্ছে আমাদের এই যে ডেটাগুলো ট্রান্সমিশন হয়, এই ডেটাগুলো কোন ওয়েতে কোন সাইজে মানে একটা থেকে আরেকটায় যাবে, তারপরে হচ্ছে কি কোন লেয়ারের মাধ্যমে যাবে, এই জিনিসগুলো আসলে এই টিসিপির মাধ্যমে কন্ট্রোল হয়। আর আইপি বা ইন্টারনেট প্রোটোকল হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা যেই ডিভাইস রয়েছে তার কিন্তু একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে। হ্যাঁ, তো এই ইউনিক অ্যাড্রেসটাকে আইপি অ্যাড্রেস বলা হয়ে থাকে বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। যেমন প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস থাকে, ওটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস। মানে ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আমি বোঝাচ্ছি যে একটা ডিভাইসের জন্য একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে, সেটাকে বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। একইভাবে প্রত্যেকটা ডিভাইস এর জন্য যে সেটা যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় ওটার জন্য একটা ইন্টারনেট প্রোটোকল, ওইটা একটা বাইনারি অ্যাড্রেস থাকে। প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা মানে ইন্টারনেট ব্যবহার করতে হলে একটা আলাদা বাইনারি অ্যাড্রেস প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমার ইন্টারনেট প্রোটোকল। যাই হোক, দুইটা সিস্টেম বা ডিভাইস যখন ডেটা আদান প্রদান করে তখন তাদের মধ্যে এই নিয়মটা মানা প্রয়োজন হয়। এর মধ্যে একটা নিয়ম কথা আমি বলছি, সেটা হচ্ছে এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে মানে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই কিছু সেট অফ রুল, যেটা আসলে কিভাবে কাজ করে আমরা দেখাই। তো প্রথমে আমি যেটা বলছিলাম যে আমার যে ডিভাইস, এখান থেকে কিন্তু আমার সার্ভার থেকে আমার ইনফরমেশন আদান প্রদান করতে হবে। তো এই সার্ভার থেকে যখন ডিভাইস হয়, তো সার্ভারের একটা টিসিপি কানেকশনের জন্য আমার এই ডিভাইসটা প্রথমে একটা রিকোয়েস্ট করবে যে আমার একটা টিসিপি কানেকশন তৈরি করা সম্ভব। হ্যাঁ, তো সার্ভার তখন সেখান থেকে একটা উত্তর দিবে যে ওকে, এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। তো অনেক সময় দেখবেন যে আমরা মানে ইনফরমেশন বা ইন্টারনেটের কোনো একটা পেজে যেতে চাই, বাট দেখা যায় যে সার্ভার ডাউন বলে বা কখনো কখনো অন্য একটা ব্ল্যাঙ্ক সাদা কালো পেজে কোনো এরর দেখায়। এই জিনিসগুলো কখনো যখন হচ্ছে সার্ভার থেকে কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় না। তো একইভাবে রিকোয়েস্টটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, তো তখন এই যে আমাদের ইন্টারনেট ব্রাউজার যে থাকে, এই ব্রাউজারের উপরে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউআরএল এর মাধ্যমে কিন্তু একটা আমার ঠিক কোন ডকুমেন্টটা প্রয়োজন এই রিকোয়েস্টটা কিন্তু আমি কম্পিউটারের কাছে করতে বা আমার সার্ভারের কাছে করতে পারবো। যেমন আমি ইন্টারনেট ইউজ করছি এখন, ওয়ার্ল্ডে বা ডাব্লিউ ব্যবহার করে কিন্তু আমি অসংখ্য ওয়েব পেজ রয়েছে। এখন ওই ওয়েব পেজ থেকে আমার ঠিক পার্টিকুলার কোন ইনফরমেশনটা দরকার, সেটা আমি কি করবো, ওই ইউআরএল ব্যবহার করে ওইটা লিখে দিব। যেমন আমার যদি প্রয়োজন হয় যে আমি খেলার স্কোর দেখবো, যে www.espn.com, বা আমার খবর দেখা দরকার www.prothomalo.com, হোয়াটএভার, আমার যেই ইনফরমেশন প্রয়োজন সেটা আমি এখানে লিখে দিব। এই লিখে দিয়ে এটা আমি আবার সার্ভারের কাছে পাঠাবো। তো সার্ভার তখন এই উত্তর হিসেবে আমি যেই রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ওটার উত্তরটা আমাকে রিটার্ন করবে। তো এভাবে আসলে ইন্টারনেট প্রোটোকলটা, এইচটিটিপি প্রোটোকলটা কাজ করে। তো এই যে আমার এই যে ইনফরমেশন, আমার রিকোয়েস্ট আর উত্তরের ফরম্যাট, এটাও কিন্তু একটা সার্টেন সেট অফ রুলস ফলো করে। যেমন প্রত্যেকটা রিকোয়েস্ট আর উত্তরের ফরম্যাট কিন্তু এটা প্রোটোকলের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকে। অর্থাৎ আমার এই যে রিকোয়েস্টটা করছি এটা ফরম্যাটটা কিরকম হবে, এটা একটা হেডার থাকবে, তারপর একটা ডকুমেন্টের সাইজ, ফরম্যাট, এসব কিছু কিন্তু উল্লেখ করা থাকে যেন ব্রাউজার ঠিকঠাক মতো এই আদান প্রদান করতে পারে। তারপরে হেডারের পরে একটা ব্ল্যাঙ্ক লাইন থাকে, কন্টেন্ট থাকে। যাই হোক, এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়, বাট থিমটা হচ্ছে যে আমার একটা ফরম্যাট সবসময় ফিক্স থাকে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটা বিদঘুটে চরিত্র আমরা দেখতে পারবো, যেখানে কি হচ্ছে মানে একটা এইচটিটিপি কানেকশনের জন্য আমার ডিভাইস থেকে ঠিক কিভাবে রিকোয়েস্টটা যায়। যদি আমার ডিভাইস হয়, এই ডিভাইস থেকে আমার এই রিকোয়েস্টটা এই ফরম্যাটে গেল, যাওয়ার পরে আমার যে সার্ভার থেকে আবার উত্তরটা পাঠালো ঠিক এই ফরম্যাটে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে সিম্পল উদাহরণ। তো তখন আমরা কথা বলছিলাম আসলে টিসিপি আইপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল নিয়ে। এই ব্যাপারটা এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে এই যে টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা কিন্তু হচ্ছে কি খুবই সিকিউর একটা প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল সুইচের একটা গুরুত্বপূর্ণ প্রোটোকল হচ্ছে টিসিপি, আর এটা হচ্ছে খুবই নির্ভরতার সাথে বাইট স্ট্রিম পরিবহন করতে পারে। তো এই নির্ভরতার জন্য এটা কিন্তু এফটিপি এবং মেইলের মতো কাজকর্মে ব্যবহার করা হয়। আমার ফাইল ট্রান্সফার, বড় ফাইল ট্রান্সফার কিংবা ছোট ফাইল, যাই হোক, এবং ইমেইলের মতো কাজকর্মের জন্য কিন্তু এফটিপি খুবই
আমার টিসিপি খুবই ভালো, মানে বিশেষ উপযোগী। আর এই ইন্টারনেট প্রোটোকল স্যুটের অংশ এতই গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে একসাথে মানে টোটাল প্রসিডিউরটাকে টিসিপি আইপি বলা হয়ে থাকে। আচ্ছা, তো এই টিসিপি আমরা জানি যে 7টা ওএসআই মডেলের 7টা লেয়ার রয়েছে। তো এই ওএসআই মডেলের লেয়ারগুলোর মধ্যে যে ট্রান্সপোর্ট লেয়ারটা রয়েছে, টিসিপি হচ্ছে এই ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে থাকে। এই টিসিপি হচ্ছে আমার ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে থাকে। আর আমাদের যে ওয়েব ব্রাউজার গুলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সার্ভার গুলোর সাথে সংযোগ স্থাপনের সময় কিন্তু টিসিপি ব্যবহার করে। তারপর মেইল পাঠাতে, এক স্থান থেকে অন্য স্থানে ফাইল পাঠানোর সময় সার্ভার ক্লায়েন্টের মাঝে মানে কোন আকারের সাইজের মেসেজ যাবে, কিভাবে যাবে, এই প্রোটোকল নির্ধারণ করে, যেটা আমরা আসলে ইতিমধ্যে আলাপ আলোচনা করেছি। আর যেসব মানে অ্যাপ্লিকেশনের টিসিপির মতো নিরাপদ, আমি যেটা বলছিলাম যে টিসিপি হচ্ছে নিরাপদ কানেকশন বা খুব রিলায়েবল একটা কানেকশন, যেজন্য ইন্টারনেট স্পিডটা একটু বেশি লাগে। তো যেখানে নিরাপদ কানেকশন প্রয়োজন সেখানে টিসিপি ব্যবহার করা, যেখানে মনে হয় যে না ওই ডেটাটার আসলে এত প্রোটেকশনের প্রয়োজন নাই, সেক্ষেত্রে কিন্তু টিসিপি সংযোগ না করে তখন ইউডিবি প্রোটোকল ব্যবহার করা হয়। ইউডিবির ফুল ফর্ম হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এই ইউজার ডেটাগ্রাম প্রোটোকল হচ্ছে যখন একটু লো লেটেন্সিতে ব্যবহার করা হয়। এই লো লেটেন্সি মানে হচ্ছে নেট স্পিড একটু কম হলেও আর কি অসুবিধা নাই। ইউজার ডেটাগ্রাম প্রোটোকল বা ইউডিপি, এই সংযোগটা ব্যবহার করা হয়। তো এই অনেক সময় দেখা যায় যে এই ত্রুটি পরিবীক্ষণ বা সরবরাহ মানে নিশ্চিতকরণের দিকে জোর না দিয়ে, যখন দেখা যায় যে মানে ইনফরমেশনটা মানে মোটামুটি পাস করলেই আমার হয়ে যাবে, নেটটা লো হলে অসুবিধা নাই, লো হেড অপারেশন বা লো ল্যাটেন্সি এর উপর জোর দেওয়া হয়, তখন আসলে এই ইউডিপি বা ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ব্যবহার করা হয়। আমরা যদি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্নের দিকে তাকাই, তো এখানে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়, যে টিসিপি দিয়ে কি প্রোগ্রাম বোঝানো হয়, টিসিপি দিয়ে কি প্রোগ্রামিং বোঝানো হয়, টিসিপি কি ফ্লোচার্ট নাকি টিসিপি প্রোটোকল। তো যেহেতু আমরা এতক্ষণ টিসিপি নিয়ে আলাপ আলোচনা করেছি, তো আমরা বুঝতে পারছি যে টিসিপি দিয়ে আমরা আসলে কি বোঝাবে। তো এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা এরকম ইম্পর্টেন্ট যে টার্মগুলো রয়েছে এগুলো এব্রিভিয়েশনটা কিন্তু জেনে নেওয়া ভালো। এই এব্রিভিয়েশন গুলো জেনে নিলে যেটা হয়, অনেক সময় ধরে নিলাম আমি আমার টিসিপি নিয়ে আমার আসলে কোনো আইডিয়া নাই, আমি জানি না টিসিপি কিভাবে কাজ করে বা এটা আসলে কি, কিন্তু আমি এটার ফুল ফর্মটা জানি যে টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই ফুল ফর্মটা যদি আমার জানা থাকে, তাহলে এখানে খেয়াল করে দেখেন যে টিসিপিতে যে প্রোটোকল ওয়ার্ডটা আছে, এটা দেখলেও কিন্তু আমি এখানে মোটামুটি বুঝে যাব আমার যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। হ্যাঁ, যে এই প্রশ্নের উত্তর হবে আমার টিসিপি দিয়ে কি বোঝানো হয়, টিসিপি দিয়ে আসলে আমাকে প্রোটোকল বোঝানো হয়। তো এই উত্তরটা কিন্তু আমি এভাবে অ্যাপ্রোচ করতে পারবো। এই জন্য মানে বিভিন্ন ওয়াইড অ্যাঙ্গেল থেকে প্রিপারেশন নিলে যেটা হয় যে কখনো কখনো অপশনগুলো বাছাই করে, অপশনগুলো এলিমিনেট করে ওই পদ্ধতিতেও কিন্তু অ্যান্সার করা যায়। কেননা অনেক সময় এরকম হয়ে থাকে যে আমার যে 4টা অপশন প্রশ্নে দেওয়া আছে, আমি সঠিক উত্তর জানি না, কিন্তু আবার অপশন দেখে বুঝে যাই, মানে বোঝা সম্ভব যে আসলে এই 2টা অপশন আমার কখনোই হবে না। কথার কথা এখানে যদি আমি বলি যে প্রোগ্রামিং মানে সাপোজ আমি টিসিপি সম্পর্কে কিছুই জানি না, কিন্তু অনেক সময় প্রশ্নের উত্তরের যে অপশনগুলো রয়েছে এটা দেখে অনেক সময় বোঝা যায় যে আমি এই 2টা উত্তর যে না, এটা আমি শিওর। তারপরে বাকি এভাবে ইলিমিনেট করে দিলে যেটা হয় যে বাকি 2টা অপশন যদি আমার একদম আইডিয়া নাও থাকে, তখন আমার চান্সটা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ 50% আমার চান্স যে 2টা থেকে যে কোনো একটা আমার অ্যান্সার হতে পারে। তখন অনেক সময় গেস করে হলেও অ্যান্সার করা যেতে পারে, যে আমার এলিমিনেশন পদ্ধতিতে আমি 50% নিয়ে চলে আসতে পারি। তো যাই হোক, এই জন্য মানে বেশি পরিমাণ তথ্য জানার, বেশি পরিমাণ আইডিয়া থাকলে এই সুবিধাটা আসলে অ্যাক্সেস করা সম্ভব হবে। ইমেইল তথা ইলেকট্রনিক মেইল কিন্তু বর্তমান সময়ে কমিউনিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। নর্মালি আমরা মেইল বলতে কি বোঝাই? নর্মালি আমরা মেইল বলতে বুঝি যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে কোনো একটা মেসেজ প্রদান করাকে। আর এইটারই ডিজিটাল যে ভার্সন, সেটা হচ্ছে আমাদের ইমেল বা ইলেকট্রনিক মেইল। অর্থাৎ একটা কম্পিউটার ডিভাইস থেকে, বা আমরা যদি বলি যে একটা ইলেকট্রনিক ডিভাইস থেকে যার সাথে ইন্টারনেটের সংযোগ রয়েছে, আরেকটা ইন্টারনেট সংযোগ রয়েছে এমন একটা ডিভাইসে, যেই মেসেজটা আমরা ডিজিটালি প্রেরণ করে থাকি, সেটা লিখিত মেসেজ হতে পারে, সেখানে অডিও ক্লিপ থাকতে পারে, ভিডিও ক্লিপ থাকতে পারে, সেটা যখন আমরা একটা ওয়েব মানে একটা ইমেল অ্যাড্রেস থেকে আরেকটা ইমেল অ্যাড্রেসে প্রেরণ করি, সেটাকে আমরা ইলেকট্রনিক মেইল বলে থাকি, বা সংক্ষেপে আমরা বলি ইমেইল। তো ইমেল ইতিহাসের যদি আমরা দিকে তাকাই, সেটা আসলে ইমেল সর্বপ্রথম চালু হয়েছিল 1971 সালে। অর্থাৎ 1971 সালে সর্বপ্রথম ইলেকট্রনিক মেইল বা ইমেইল প্রদান করা হয়েছিল। এবং স্বাভাবিকভাবে যেহেতু ইমেইলের বা ইন্টারনেটের যেহেতু ইন্টারনেটের চালু হয়েছিল ARPANET এর মাধ্যমে,
তো স্বাভাবিকভাবে এআরপি এর নেটের মাধ্যমে আসলে সর্বপ্রথম ইলেকট্রনিক মেল বা ইমেলটা প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ 1971 সালে সর্বপ্রথম অর্পা নেটের মাধ্যমে ইলেকট্রনিক মেইল প্রেরণ করা হয়। তবে সে সময় মানে ইমেইলের ক্ষেত্রে আরেকটা জিনিস বিশেষভাবে প্রযোজ্য ছিল, সেটা হচ্ছে তখনকার সময় ইমেল পেতে হলে কমিউনিকেশনের জন্য দুইজনকে একই সাথে অনলাইন থাকতে হতো। অর্থাৎ আমি যাকে ইমেলটা সেন্ড করব তাকেও ওই সময় একইভাবে অনলাইনে থাকতে হবে। দুজন যদি একই সময় ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতো কেবলমাত্র তখনই ইমেল প্রেরণ করা সম্ভব ছিল। বর্তমান সময়ে আমরা যেইভাবে মানে অফলাইন অনলাইন থাকুক সেটা কোনো সমস্যা না, অর্থাৎ আমি জাস্ট ইমেল অ্যাড্রেসটাকে কারেক্টলি লিখে যদি আমি আমার মেসেজটা প্রেরণ করে দিই তাহলে কিন্তু আমার ইমেলটা সেন্ড হয়ে যাবে। বাট তখনকার সময় এই প্রবলেমটা ছিল যে আমাদের ইমেইলটাকে সেন্ড হতে হলে দুজনকে একই সাথে কানেক্টেড থাকতে হতো। আর অল্পানেটের নেটওয়ার্কের মাধ্যমে যে ইমেইলগুলো ছিল সেটা শুরুর দিকে এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল দিয়ে আমাদের যে ইমেইলগুলো ছিল সেগুলো আদান প্রদান হতো। অর্থাৎ শুরুর দিকে যে প্রোটোকলটা ইমেইল আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করতো সেটা হচ্ছে এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল মাধ্যমে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটার মাধ্যমে ইমেইল মানে আদান প্রদান আরো বেশি জনপ্রিয় হয়ে যায়, যা প্রকাশিত হয় হচ্ছে 1982 সালে। এই 1982 সালে কি হয় না, আমাদের এই সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল বা এসএমটিপির মাধ্যমে কিন্তু ইমেইল আর আদান প্রদান বেশি হয়। তো এই সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল বা এসএমটিপি তে কিন্তু একটা নির্দিষ্ট আলাদা ফরম্যাট থাকে যে একটা ইন্টারনেট আমাদের ইমেইলটা কিভাবে যাবে। এই ইমেইলের জন্য কিন্তু 3টা পার্ট থাকে, ওই 3টা পার্টের মধ্যে পার্টিকুলার কিছু ইনফরমেশন থাকে যেটার মাধ্যমে আসলে ইমেইলের আদান প্রদান হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমার 2টা ইনফরমেশন আমরা পেলাম। একটা হচ্ছে আমাদের প্রথম ইমেইল ব্যবহার হয়েছিল 1972 সালে। তখন যে প্রোটোকলটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। পরবর্তীতে 1982 সালে সর্বপ্রথম এসএমটিপির মাধ্যমে ইন্টারনেট মানে আমাদের ইমেইল প্রদান করা শুরু হয়। যেটা বলছিলাম যে ইমেইলের 3টা অংশ থাকে। ফার্স্ট হচ্ছে যে আমার বার্তা বা হেডার যেটাকে বলি আমরা মোড়ক, তারপর হচ্ছে বার্তার হেডার বা মূল, যেটা হচ্ছে কয়েকটা ইনফরমেশন থাকবে যে বার্তাটা কোথায় যাবে এবং কার কাছ থেকে তথ্য, এবং ফাইনালি হচ্ছে আমার যে মেসেজটা, মেসেজের বডিতে কি লেখা থাকবে, কখনো কখনো অ্যাটাচমেন্ট হতে পারে। তো অ্যাটাচমেন্ট বলতে শুরুর দিকে কিন্তু শুধুমাত্র আমার মেসেজ গুলা ছিল হচ্ছে গিয়ে ডিজিটাল বা তথ্য নির্ভর, পরবর্তীতে কিন্তু আমাদের যেটা আমরা মাল্টিমিডিয়া বলে থাকি সেটা এসে। যাই হোক, আমাদের ইমেইলের যে কথা বলছিলাম যে তথ্য আমরা যে আদান প্রদান করি, তো এখানে যে হেডারটা থাকে এখানে কয়েকটা জিনিস থাকে। সেটা হচ্ছে প্রাথমিকভাবে আবশ্যিকভাবে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রেরকের ইমেল অ্যাড্রেস, যে কোন ইমেল অ্যাড্রেস থেকে আসলে আমার এই ইমেইলটা পাঠানো হবে সেটা থাকে। আর আরেকটা জিনিস থাকে অবশ্যই যেটা প্রয়োজন, আমার হচ্ছে এক বা একাধিক প্রাপকের ঠিকানা থাকে। এটা খুবই খুবই প্রয়োজন, কেননা প্রাপকের ঠিকানা যদি না থাকে সেখানে কিন্তু আমরা ইমেল প্রদান করা মানে আদান প্রদান করা সম্ভব হবে না। এই জন্য প্রাপকের ঠিকানাও থাকে। আমরা দেখবো যে একের অধিক লোকজনকে কিন্তু ইমেল পাঠানোর প্রয়োজন হয়। তো তখন আমরা যে জিনিসটা হয়, এই টুতে আমরা কি করি, একটা ইমেল অ্যাড্রেস লিখি, তারপরে সিসি বা কার্বন কপি আমরা বলি যেটাকে, সেখানে কিন্তু আরো অনেক ইমেল অ্যাড্রেস দিয়ে থাকি যাতে করে একটা মেইল আমরা একই সাথে অনেকজনের কাছে চলে যায়। আর হচ্ছে কি একটা ফিল্ড থাকে যেখানে বার্তা প্রেরণের তথ্য, গ্রহণের তথ্য ইত্যাদি থাকে। এইটা হচ্ছে নর্মাল একটা আমরা যদি ফরম্যাটের দিকে তাকাই যে ইমেল প্রদানের ক্ষেত্রে। উৎপত্তিক ভাবে আমরা ইমেল যখন আদান প্রদান শুরু হয়েছিল, তো তখন সেখানে আসলে 7 বিটের ASCII কোড ব্যবহার করা হতো, এবং যোগাযোগের মাধ্যম কিন্তু ইমেইলে তখন ছিল শুধুমাত্র এই ডিজিটাল মানে ওয়ার্ড, লেটার, সংখ্যা, এই জিনিসগুলো ছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু ইমেইলে আমরা মাল্টিমিডিয়া অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে পারি। মাল্টিমিডিয়া মানে হচ্ছে আমরা অডিও ভিজুয়াল, যেটা অর্থাৎ আমার ছবি কিংবা ভিডিও কিংবা অডিও, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আমরা অ্যাটাচমেন্ট হিসেবে সংযুক্ত করতে পারি। তো এই যেই টেকনোলজির মাধ্যমে আমরা আসলে এই সংযুক্তিটা আমরা অ্যাড করতে পারি সেটা হচ্ছে RFC যেটাকে বলে, বা রিকোয়েস্ট ফর কমেন্টস। তো 2000 মানে এই RFC এই প্রোটোকলটার নাম হচ্ছে RFC 2045 থেকে RFC 2049 পাঠানোর একটা প্রক্রিয়া। তো এই RFC এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশন বা MIME, মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশন। তো এই মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশনের মাধ্যমে মানে এই প্রসিডিউরটার মাধ্যমে কিন্তু আমরা
আমাদের ইমেইলে যে মাল্টিমিডিয়া বা অডিও, ভিজুয়াল কিংবা ভিডিও এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো সাধারণত এই ইমেইলে 3 ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে শুরুতে ছিল কি এফটিপি, তারপরে ছিল এসএমটিপি, আর এছাড়াও আরো 3 ধরনের যে প্রোটোকল ব্যবহার হচ্ছে POP3, বর্তমানে হচ্ছে কি খুবই বহুল প্রচলিত ইমেল ট্রান্সফারের ক্ষেত্রে। আর আরেকটা প্রোটোকল হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, এটাও বর্তমানে ব্যবহৃত হয়ে থাকে। তবে এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত ইন্টারনেট প্রোটোকল হচ্ছে POP3, যেটা ফুল ফর্ম হচ্ছে কি পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। অর্থাৎ এর আগেও 2টা ভার্সন ছিল, বর্তমানে লেটেস্ট যেটা চলে সেটা হচ্ছে POP3 বা পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, এটা সবচেয়ে বহুল ব্যবহৃত। এছাড়াও সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলের কথা আমরা বলেছি, আর ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল IMAP এটাও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো এই ইন্টারনেটের সকল প্রোটোকলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছি যে আমাদের এই ইমেইলের ব্যবহারের পাশাপাশি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আমরা আগেও আলোচনা করেছি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা আসলে কি ইন্টারকানেক্টেড, মানে বিভিন্ন পেজের যে ইন্টারকানেকশন পুরো ব্যাপারটা এটা কিন্তু আমরা www এর মধ্যে দেখতে পারি। তো এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা আরেকবার আনার কারণ হচ্ছে আমরা যে যখন ইমেল প্রেরণ করি তখন কিন্তু শুধুমাত্র ওই টেক্সট মেসেজের পাশাপাশি কিন্তু আমরা ওখানে হাইপার লিঙ্কও কিন্তু করে দিতে পারি। অর্থাৎ আমার ইমেইলে যদি আমি একটা পেজের নাম লিখে দিই যে www.google.com বা gmail.com, তো ওই লিঙ্কে যখন আমি ক্লিক করব তখন কিন্তু ওয়েব ব্রাউজার আরেকটা পেজ খুলে কিন্তু আমাকে ওই পেজে নিয়ে যাবে। অর্থাৎ ইমেইলের মধ্যেও কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যবহার রয়েছে, বা আমি অন্য কোনো ইমেইলের মধ্যে আমি অন্য কোনো ওয়েব পেজের অ্যাড্রেসও দিয়ে দেওয়া যায়। আমরা যদি প্রিভিয়াস ইয়ার আরো কিছু প্রশ্নের দিকে তাকাই, তাহলে ইন্টারনেট আদান প্রদানে SMTP এর পূর্ণরূপ কি? অর্থাৎ আমি যেটা বলছিলাম যে সবসময় ইংলিশ বিভিন্ন যে অ্যাব্রিভিয়েশন থাকে এগুলোর ফুল ফর্ম জেনে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এখানে SMTP এর জন্য 4টা অপশন দেওয়া। প্রথম অপশন কি সিম্পল মেসেজ ট্রান্সফার প্রোটোকল, তারপরটা হচ্ছে স্ট্র্যাটেজিক মেইল ট্রান্সফার প্রোটোকল, তারপরটা হচ্ছে স্ট্র্যাটেজিক মেইল ট্রান্সমিশন প্রোটোকল, তারপর হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তো ইন জেনারেল সাপোজ আমি এটার ফুল ফর্ম জানি না, তো তখন যদি আমি এটাকে অ্যাটাক করতে চাই যে এটা আমি অ্যান্সার, তাহলে কিভাবে করতে পারি? তো এখানে 4টা অপশন আছে, সিম্পল, স্ট্র্যাটেজিক, সিম্পল, তারপরে মেসেজ, মেইল, ট্রান্সমিশন ট্রান্সফার। তো এই জিনিসটা আসলে খুবই কনফিউজ। তো এইখানে আসলে না জেনে এই প্রশ্নের উত্তর করা অলমোস্ট ইম্পসিবলই বলা যেতে পারে। তো যেহেতু আমরা এখানে এতক্ষণ SMTP নিয়ে কথা বলেছি, তো আমরা জানি এখানে ফুল ফর্মটা হচ্ছে কি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এখানে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে BCS এর প্রিভিয়াস ইয়ারের যে ইমেল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? অর্থাৎ ইমেল গ্রহণ করার ক্ষেত্রে অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? আমরা এখানে দেখেছি যে ইমেল ব্যবহার করার জন্য কোনটা ব্যবহৃত হয়। যেমন HTML, এটা আসলে কি? এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েব পেজে অ্যাড্রেস লিখে বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, মানে ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কোনো প্রোটোকল নয়। আমি যদি এটা ফুল ফর্মটা আমার জানা থাকে যে হাইপার HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর POP3 কি পোস্ট অফিস আমার POP3, এটা হচ্ছে একটা প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, যেটা হচ্ছে কি আমার ইমেল আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। POP9 এটা হচ্ছে আরেকটা আমার প্রোটোকল, কিন্তু এইটা কিন্তু ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয় না। আর SMTP হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটাও কিন্তু ইমেলের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমরা আসলে একবার বলেছিলাম যে POP3 এটা হচ্ছে কি সবচেয়ে বহুল প্রচলিত আর ইন্টারনেট আদান প্রদানের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে ইন্টারনেট গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3। এখন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ওয়েব পেজ। আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, তো এই পেজগুলা আসলে কিভাবে কাজ করে বা এই পেজ বলতে আমরা মানে কি বুঝি? তো একটু আগের যে অপশনে আমরা দেখেছিলাম HTML। HTML বলছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজের ফুল ফর্মটা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা যে কাজটা করে থাকে প্রোগ্রামাররা, সেটা হচ্ছে তারা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে কি করে থাকে, আমার এই যে পেজের মধ্যে যত ডকুমেন্ট আছে, ইনফরমেশন আছে, এটা কিন্তু ওনারা মানে সাজায় নেন। আর ওয়েবসাইটের জন্য এরকম হাইপারটেক্সট ট্রান্সফার মার্কআপ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারপর হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, জাভাস্ক্রিপ্ট, এই ধরনের কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ রয়েছে
এই বেসিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা হচ্ছে গিয়ে এই মানে ওয়েব পেজগুলো ডেভেলপ করেন। তো এই ওয়েব পেজগুলো অবশ্যই কি করতে হবে, একটা সার্ভারে সংরক্ষণ করতে হবে। কেননা আমার যে ইন্টারনেটের যে মানে যে কোনো কিছু প্রোটেক্ট করার জন্য কিন্তু একটা তার তথ্য ভান্ডার প্রয়োজন বা একটা প্রোটেকশন রুম প্রয়োজন। তেমনি ভাবে ইন্টারনেটের যত ইনফরমেশন রয়েছে সেটার জন্য আমার যে প্রোটেকশন রুম সেটাকে আমরা বলি যে সার্ভার। তো এই সার্ভারের কিন্তু আমার একটা ডোমেইন নাম রাখা প্রয়োজন। হ্যাঁ, কেননা ওয়ার্ল্ডের আমি একটা সবাই যদি একই নাম দিই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে অনেক সময় নাম খুঁজে পাওয়া যায় না বা ইন্টারসেপ্ট করে। যেমন আমি যদি বলি যে আমার নাম দিয়ে যদি আমি একটা ওয়েব অ্যাড্রেস খুলতে চাই যে www.abcd, যদি আমার নাম হয় abcd.com, এখন আরেক লোকের নামও যদি abcd হয়, তো একই অ্যাড্রেস দিয়ে তো আমরা একাধিক ওয়েবসাইট খুলতে পারি না। যদি আমরা একাধিক ওয়েবসাইট খুলি সেক্ষেত্রে কিন্তু জ্যাম লেগে যাবে, বা যদি একই নাম হয় তো আমি যদি কোনো একটা অ্যাড্রেস মানে ওয়েবসাইটে ঢুকি, আমাকে আসলে সে কার কাছে নিয়ে যাবে, এর কাছে নিয়ে যাবে না এর কাছে, এটার জন্য কনফিউশন তৈরি হবে। এই জন্য যে কাজটা করা হয়, ওয়েব পেজের জন্য একটা ডোমেইন থাকে, অর্থাৎ ডোমেইনের নাম নির্ধারিত থাকে। তো আমরা যদি খেয়াল করি যে এই ডোমেইনগুলো কোনগুলো, যে আমার একদম একটা ওয়েবসাইটের লাস্টে যে জিনিসগুলো থাকে এটা হচ্ছে আমার ইন্টারনেট ডোমেইন। যেমন ফর এক্সাম্পল .com হচ্ছে কমার্শিয়াল ওয়েবসাইটের জন্য, .edu হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে, .org হচ্ছে কোর অর্গানাইজেশন, মানে প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ডোমেইন কিন্তু তারা কিনে থাকেন। তো ইন্টারনেট থেকে এই জিনিসগুলো আসলে ডোমেইনগুলো মানে কিনতে হয়, মানে ওয়েব অ্যাড্রেসের যারা ওয়েব পেজ রান করার জন্য এই ডোমেইনগুলো কিনে ব্যবহার করতে হয়। এই যে একদম উপরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের একদম উপরে একটা নাম থাকে, সেই যে নামের বা অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসটাকে বলা হচ্ছে ইউআরএল অ্যাড্রেস বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই ইউনিফর্ম রিসোর্স লোকেটরের মাধ্যমে যে জিনিসটা করা সম্ভব, যে প্রত্যেকটা অ্যাড্রেসকে লোকেট করা সম্ভব এবং ওই অ্যাড্রেসের মধ্যে কি কি ইনফরমেশন আছে সেগুলো আমার জেনে নেওয়া সম্ভব। তো এই জন্য এই অ্যাড্রেসকে বলা ইউনিফর্ম সোর্স লোকেটর, যার লাস্ট পার্টটুকু হচ্ছে আমার ডোমেইন, যে আমার .org বা .com বা .edu এটা হচ্ছে আমার ডোমেইন। আর শুরুতেই যে জিনিসটা থাকে এখানে কিন্তু আমার একদম শুরুতে যে আমার কখনো কখনো দেখবেন যে HTTP থাকে, আবার কখনো কখনো থাকে হচ্ছে HTTPS, আবার কখনো থাকে হচ্ছে FTP, আবার কখনো থাকে হচ্ছে কি MALITO, এগুলো হচ্ছে কি আমার ওয়েবসাইটের মানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাকে ডিফাইন করার জন্য কিন্তু এরকম যে প্রোটোকলটা ব্যবহার করা হয়, এই প্রোটোকলের আমার নাম। HTTP মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আমার FTP মানে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো যেই প্রোটোকল ব্যবহার করে এই ওয়েব পেজ মানে এই ওয়েব পেজের অ্যাক্সেসটা আমরা নিব, ওই প্রোটোকলের নামটা একদম শুরুতে দেওয়া থাকে। তো ইন্টারনেট নিয়ে কথা বলছিলাম যে আমরা সারা বিশ্বে আসলে ইন্টারনেট শুরু হয় হচ্ছে গিয়ে 1982 সালে, আর আমাদের প্রথম ইন্টারনেট চালু হয় হচ্ছে 1969 সালে বা আবিষ্কৃত হয় 1969 সালে ইউএসএ তে ARPA, আমেরিকার যে ডিফেন্স সংস্থা তাদের মাধ্যমে TARPA। যাই হোক, তো এখন ইন্টারনেটের আমাদের বাংলাদেশে আসলে কবে আসা মানে আবির্ভাব সেটা আমাদের জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে 6 জুন 1996 সালে ইন্টারনেট সেবাদারি প্রতিষ্ঠান ISN বা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রথম ইন্টারনেটের সেবা দান শুরু হয়। এই জন্য আমাদের এইখানে এই তথ্যটা জেনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইন্টারনেট আসে হচ্ছে 1996 সালের 6 জুন। আর এই বাংলাদেশের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা ইন্টারনেট নিয়ে আসে তারা হচ্ছে ISN বা ইন্টারনেট সার্ভিসেস নেটওয়ার্ক। আমরা যদি BCS এর আরো কয়েকটা প্রশ্ন দেখে নেই যে কি ধরনের প্রশ্ন আসলে ইন্টারনেট সম্পর্কিত এসে থাকে, যে নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়, আসলে সম্ভব নয় বলা যেতে পারে। যে টাস্ক বার, তো কারো যদি আমাদের কম্পিউটার সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আমরা জানবো টাস্ক বারটা আসলে কি। টাস্ক বার হচ্ছে কম্পিউটারের একটা অংশ, এটার সাথে কিন্তু ইন্টারনেটের সম্পর্ক নাই। তো এই ক্ষেত্রে আমরা এই অপশনটা কিন্তু এলিমিনেট করে দিতে পারবো, যে এই অপশনটা আমার প্রয়োজন নাই, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে এটা আমার উত্তর নয়। তারপরে অপশনটা কি মেনু বার। মেনু বার এটা আসলে একটু ভেগ কন্টেন্ট। মেনু বার দিয়ে আমরা আসলে একটা অপশন কি কি আছে সেগুলো বের করি, তো এটা দিয়ে ইন্টারনেটে প্রবেশ করা না করার সম্পর্ক আমরা জানি যে নাই। নোটিফিকেশন এরিয়া থেকে কিন্তু বোঝা যায় যে নোটিফিকেশন মানে কি আমাকে নোটিফাই করে, আমাকে কি কোনো মেসেজ থাকলে বা কোনো ইনফরমেশন জানার থাকলে এই নোটিফিকেশন দেওয়া হয়।
আর এটা আসলে খুবই কমন যে ওয়েব ব্রাউজার, আমরা জানি মোটামুটি এই নলেজটুকু আমি ধারণা করেই নিই যে আমাদের সবারই আছে যে আমরা ওয়েব ব্রাউজার দিয়ে কি করি, ইন্টারনেট ব্রাউজ করে থাকি। সো স্বাভাবিকভাবেই আমাদের ইন্টারনেট ব্যবহারের জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই 4টা অপশনের মধ্যে হচ্ছে বা একমাত্র অপশন হচ্ছে এখানে ওয়েব ব্রাউজার। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার ওয়েব ব্রাউজার, অর্থাৎ নিচের কোনটি ছাড়া ইন্টারনেট প্রবেশ করা সহজ নয়, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। এখানে একটা প্রোটোকলের নাম দেওয়া আছে যে H323 প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহার করা হয়। এখন এই প্রশ্নটা যেবার এসেছিল সেটা আসলে ওইবার বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তরটা করতে পারে না, কারণ এটা আসলে মানে খুবই আনকমন একটা প্রশ্ন যে H323 প্রোটোকল এটা কি কাজে ব্যবহার করা হয়। তো আমরা সিম্পলি জেনে নিলাম যে এটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ভিওআইপির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ভিওআইপি মানে কি, আমরা যে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি যেগুলোর মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে কল করে থাকি, যেমন IMO, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর আরো আছে ভাইবার, এই ধরনের যে অ্যাপগুলো রয়েছে যারা হচ্ছে কি করে ইন্টারনেট ব্যবহার করে ভয়েস কল করে থাকে। তো তারা হচ্ছে এই প্রোটোকলটা ব্যবহার করে হচ্ছে ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। আর এই প্রোটোকলটা আসলে H323 প্রোটোকল। যাই হোক, এরকম আসলে অসংখ্য প্রোটোকল রয়েছে, সেগুলো আসলে মেমোরাইজ করার এভাবে আলাদাভাবে দরকার নেই। এরকম এক্সেপশনালি যদি কোনো ডিফিকাল্ট প্রশ্ন এসে থাকে তো সেটা নিয়ে আসলে খুব বেশি ওয়ারিড হওয়ারও কিছু না। এই ধরনের প্রশ্ন সাধারণত যদি এক্সেপশনালি চলে আসে সেটা খুব কম সংখ্যকই মানুষ আসলে মানে অ্যান্সার করতে পারে, যেটা আসলে খুব বেশি ডিফারেন্স করে দেয় না। তো আমাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে আমাদের ইন জেনারেল বেসিক এবং কমন যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো ওভারভিউ রাখা। সেক্ষেত্রে আমরা যেন বেশিরভাগ প্রশ্নই মানে যেটা আসলে পারার মতো সেই প্রশ্নগুলো যেন উত্তর করতে পারি। এখানে আমরা আরেকটা অপশন দেখছি যে কোন প্রোটোকলটি সংযোগের মানে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয়। এখানে 4টা অপশন দেওয়া যে লিনাক্স, নেটবিইউআই, নোবেল নেটওয়ার্ক আর TCP/IP। তো এখানে যদি আমি অপশনগুলোর দিকে তাকাই যে লিনাক্স কি, লিনাক্স তো আমার হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম, তো সেক্ষেত্রে আমার এটা কখনোই আমার উত্তর হবে না, এটা বাদ। নোবেল নেটওয়ার এটা হয়তো আমরা অপশনটা অজানা ধরে নিলাম। নেটবিইউআই এটা অপশন না, আমাদের TCP/IP বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক ইন্টারনেট প্রোটোকল, এই জিনিসটা নিয়ে আমরা যেহেতু কথা বলেছি এবং আমরা জানি এটাই হচ্ছে কি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যবহৃত প্রোটোকল। সুতরাং আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং IP বা ইন্টারনেট প্রোটোকল, যে এই প্রোটোকলটি আমার ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। তো আমরা এখানে আরেকটি জিনিস দিতে বললাম যে সাধারণত এই ইন্টারনেট বা কম্পিউটার রিলেটেড তথ্যগুলো সাধারণত একটু অবভিয়াস হয়, অর্থাৎ অপশনগুলো দেখে মোটামুটি ভাবে কিন্তু কমন মানে ইজিলি অ্যান্সার করা যায় এবং এখানে মানে মিসলিডিং করার সুযোগ কিন্তু বেশ কম থাকে এই ধরনের ইন্টারনেট বা টেকনোলজি রিলেটেড প্রশ্নগুলোতে। তো প্রিভিয়াস ইয়ার আমরা আরেকটা প্রশ্ন যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে কি বলছে এখানে, যে নিচের কোন চিহ্নটি ইমেইলের অবশ্যই ব্যবহৃত থাকবে। তো আমরা আসলে জানি এই 4টা অপশন থেকে খুবই ভালোভাবে আমরা বলতে পারবো যে এর মধ্যে কোন অপশনটা থাকে, কারণ আমাদের যারা অ্যাটলিস্ট BCS পরীক্ষা দিব ধারণা করা মানে শিওর হয়েই বলা যায় যে অলমোস্ট সবারই একটা ইমেল অ্যাড্রেস আছে। তো এই ইমেল অ্যাড্রেসে যদি আমরা তাকাই কোন সিগনেচারটা অবশ্যই থাকে সেটা হচ্ছে @@এর পর আমরা কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা কোন ডোমেইনের অন্তর্ভুক্ত, সেটা কি জিমেইলে নাকি ইয়াহু মেইলে, সেটা কিন্তু আমরা লিখে থাকি। তো যাই হোক, এখানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে আর অ্যান্ড তারপরে হ্যাশ $, এগুলো কিন্তু আমার ইয়েতে থাকে না, আমার ইমেলের মধ্যে থাকে না। সো এখানে আমার ইমেইলের জন্য অবশ্যই থাকবে এবং সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে @। এই ছিল আমার মোটামুটি ইন্টারনেট সম্পর্কিত বিষয়গুলোর একটা ব্রিফ আইডিয়া। তো যে জিনিসটা আমি সামারাইজ করতে চাই সেটা হচ্ছে যে আমার ইন্টারনেট খুবই বহুল প্রচলিত একটা মাধ্যম, আমরা সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকি এবং BCS এর আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখি তাহলে দেখবো যে মানে মূলত 35তম BCS এর পর থেকে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে, তো সেখানে আমরা দেখবো যে এই ইন্টারনেট এবং কম্পিউটার টেকনোলজি সম্পর্কিত প্রশ্ন কিন্তু বেশি আসছে এবং এই প্রশ্নগুলো আসার ধাঁচটাও কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে। তো সেই সেন্স থেকে আমাদের আসলে ইন্টারনেট এবং কম্পিউটার রিলেটেড তথ্যগুলো এবং এই সম্পর্কিত জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকা প্রয়োজন। তো এই ইন্টারনেট নিয়ে যেই বিষয়গুলো মোটামুটি কভার করেছি এই থেকেই সাধারণত প্রশ্ন এসে থাকে এবং আমরা যদি কোনো একটা বই ফলো করি সেখানে আমরা দেখবো যে
মোটামুটি ইন্টারনেট সম্পর্কিত এই জিনিসগুলোই আছে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু ভালো করে দেখে নিই, এবং আমি আশা করব যে আমার যেভাবে আমি গাইড করলাম যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখে ওইটার অপশনে যে টপিকগুলো দেওয়া আছে ওই টপিকগুলো নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নিলে কিন্তু ইন্টারনেটে মানে এই ইন্টারনেট সেগমেন্টে ভালোভাবে আমার মনে হয় অ্যান্সার করা সম্ভব। আশা করি সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।